2025 সেপ্টেম্বর মাসে লাদাখে এক বিশাল বড় আন্দোলন হয়ে যায়, যেখানে এক ব্যক্তি অনশনে বসে যান তার দাবি রেখে। তার দাবি কি ছিল? যে ভারত সরকার এই ব্যক্তিকে না জিজ্ঞেস করে লাদাখে কোনো খনন কার্য করতে পারবে না। আর সেই ব্যক্তি ছিলেন সোনাম ওয়াংচুক। মজাদার বিষয় হলো, তাকে অ্যারেস্ট করার পরে লাদাখে একটা মানুষ সেটা নিয়ে প্রোটেস্ট করে না। আপনি ভাবুন, তাদের লিডারকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু তাদের কিছু যায়ই আসে না। কেন সেটা জানেন? কারণ এই সোনাম ওয়াংচুকের একটি এনজিও আছে, সেখানে বিদেশের থেকে ফান্ডিং আসে। আর এই সোনাম ওয়াংচুক সেটার কোনো হিসাব ভারত সরকারকে দেয় না, যে কোথার থেকে টাকা আসছে, কোথায় যাচ্ছে। তার সেই র্যালিটা পুরোপুরি ভাবে ফান্ডেড ছিল বিদেশি টাকায়। আর লাদাখে খনন করলে কি পাওয়া যাবে জানেন? সেখানে আছে রেয়ার আর্থ মেটেরিয়াল। এটা কি? দেখুন, এখন হচ্ছে টেকনোলজির যুগ, এআই এর যুগ। এখানে সব থেকে বেশি প্রয়োজন এখন সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস যেটা আপনার গাড়ি, আপনার টিভি, যে কোনো রকমের ইলেকট্রনিক্স আইটেমে এই সেমিকন্ডাক্টরের প্রয়োজন হয়। সেই সেমিকন্ডাক্টর তৈরি হয় যেই পদার্থ দিয়ে, সেটাই হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল। সেমিকন্ডাক্টর সবচেয়ে বেশি তৈরি করে চায়না। আর এবার চিন্তা করুন, আমাদের দেশে এই সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে আগে পারমিশন নিতে হবে সোনাম ওয়াংচুকের কাছে। আর 2025 এই ব্যক্তি পাকিস্তানেও গেছিল। সেখান থেকে আসার পরেই লাদাখে সেই প্রোটেস্টটা শুরু হয়েছিল। কোথা থেকে আসলো সেই টাকা? বিদেশের থেকে। আর কিসের মারফতে? তার এনজিওর মারফতে। আর সেগুলো প্রমাণ পাওয়ার পরেই সোনাম ওয়াংচুকের এই এনজিওকে ব্যান্ড করে দেওয়া হয়। এবার চলে আসুন এবছরের মার্চ মাসে। ভারত সরকার এফসিআর এ বিলকে অ্যামেন্ডমেন্ট করার জন্য, মানে সংশোধন করার জন্য পার্লামেন্টে একটি প্রস্তাব আনে। ভাবুন, সংশোধন এখনো হয়নি। আর সংসদে এই বিল আসার পরেই মে মাসে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও তিনি ভারতে আসেন। আর ভারতে এসে তিনি আগে দিল্লি যান না, তিনি যান কলকাতায়। কলকাতায় গিয়ে সেখানে চার্চ এবং এনজিও যেসব আছে তাদের সাথে গিয়ে দেখা করেন। যাদের কাছে আমেরিকার থেকে ফান্ড আসে, সেসব এনজিওর সাথে গিয়ে দেখা করেন। তারপরে তিনি দিল্লি যান, অমিত শাহের সাথে দেখা করে তিনি আমেরিকা চলে যান। কিন্তু মজাদার বিষয় হলো, তার পরের মাস মানে জুলাই মাসেই একটা পার্টি রাতারাতি তৈরি হয়ে যায়, ককরোচ জনতা পার্টি। ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি একটি কমেন্ট করেন ইউথের ওপরে, তাদেরকে ককরোচ বলে দেয়। কথাটা কিন্তু অন্যরকম ছিল, তো যাই হোক, আমি ওই কথাতে গেলাম না। সেখান থেকে ককরোচ কথাটাকে নেওয়া হয়। এবার প্রদর্শন হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে? সিজিআই এর বিরুদ্ধে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। কিন্তু না, প্রোটেস্টটা শুরু হয়ে গেল বিজেপির বিরুদ্ধে। আর সেই প্রোটেস্টটা গিয়ে কোথায় দাঁড়ালো? নিটের এক্সাম পেপারের লিক হওয়া নিয়ে। আর ফট করে সেখানেই চলে আসলো সোনাম ওয়াংচুক। বাপরে বাপ, সেই সময়টার রিল গুলো একবার দেখবেন, তাকে কত বড় করে দেখানো হচ্ছে, কত বড় সায়েন্টিস্ট। তিনি এসে বসে গেলেন সেখানে অনশনে। একদিকে এমন ভাবে দেখানো হচ্ছিল যে ছাত্রদের কল্যাণের জন্য তিনি অনশনে বসে গেলেন। 29 জুলাই তিনি অনশনে বসেছিলেন। আর ঠিক 29 জুলাইয়েই ভারতের যত মিশনারি, যত চার্চ এবং যত এনজিও আছে, যারা বিদেশ থেকে ফান্ডিং পায়, প্রত্যেকে একটা আন্দোলনে নেমে যায় যে না, আমরা 24 ঘন্টা আন্দোলন করব। ভারত সরকার কেন আমাদেরকে বাইরের থেকে টাকা নিতে দেবে না, বা সেটাতে কেন এত নজরদারি করবে। বিষয়টা বুঝতে পারলেন? সেজন্যই টোটাল কানেকশনটা আপনাদেরকে বোঝালাম। ভারতের সংসদে এখন মনসুন সেশন চলছে, প্রচুর ধরনের বিল আসবে এই সেশনে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো এই এফসিআর বিল। যারা জানেন না তাদেরকে বলি, এটা হচ্ছে যেসব এনজিও বা চার্চ হোক বা কোনো মিশনারি হোক, তারা যে বিদেশের থেকে টাকা ভারতে আনছে, সেটা কি খরচ করছে, কোথায় খরচ করছে, কত টাকা আসছে, কোথার থেকে আসছে, সেটা ভারত সরকারকে হিসাব দিতে হয়। তো সেই বিলটা এক সময় আলাদা ছিল, সেটাকে সময় অন্তর সময়ে অনেকবার এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়, সংশোধন করা হয়। এক সময় তো এমনও ছিল যে ধরুন 1 কোটি টাকা বাইরের থেকে আসলো, এনজিও হয়তো দেখিয়ে দিল যে 50 লাখ টাকা আমাদের স্যালারি দিতে চলে গেছে, ভারত সরকারকে সেটাই বিশ্বাস করতে হতো। ব্যাপারটা কিরকম হতো? যে ধরুন কোনো এনজিও একটা স্টাফ রাখলো 10,000 টাকা মাসে, তাকে 1 লাখ টাকা দিল, দেখালো সরকারকে হ্যাঁ আমি 1 লাখ টাকা দিলাম। এবার সে হয়তো 10,000 টাকা রেখে দিল, বাকি যে 90,000 টাকা সেটা হয়তো অন্য কোনো কাজে লাগিয়ে দিল। সেটা সরকারের কাছে কোনো ট্র্যাক থাকতো না। 2022 এই বিলে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, যেখানে বলা হয় 20% বেশি টাকা কাউকে স্যালারি হিসাবে দিতে পারবে না এই এনজিও গুলা, যাদের কাছে বাইরের থেকে টাকা আসে। তখনও কিন্তু এটা নিয়ে হাই হল্লা হয়েছিল। কিন্তু 2026 আসছে মাস্টার স্ট্রোক। এই বছরে কি বিলে অ্যামেন্ডমেন্ট হবে? ধরুন আপনার একটা এনজিও আছে, আপনি বাইরের থেকে টাকা এনে সেটাকে হয়তো বাজে কোনো কাজে লাগাচ্ছেন, সরকার সেটা বুঝেও গেল,
কিন্তু আপনার কোনো হয়তো স্কুল বা হসপিটাল চলছে, এবার আপনাকে যদি ব্যান্ড করে দেয় তাহলে পরে তো সেই স্কুল বা হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি জনসাধারণের প্রবলেম হচ্ছে। সরকার এবার সেই একটা বিল নিয়ে আসছে যে যদি আপনার উপরে ব্যান্ড লেগে গেল তাহলে পরে সরকার একটা কমিটি বানিয়ে দিবে, যেখানে সেই যে আপনার স্কুল বা হসপিটাল যেটা আছে সেই কমিটি তাদেরকে চালাবে, সেই স্কুল বা হসপিটাল চালাবে, সেটা বন্ধ হওয়ার কোনো ব্যাপার থাকবে না। এটা নিয়েই প্রবলেম। এটা নিয়ে সমস্ত দেশে যত বিরোধী দল আছে সবাই আন্দোলনে নেমে গেছে যে না, সরকারকে এটা করতে দেওয়া যাবে না। এবার আপনি বলতে পারেন যে টাকা আসলেই বা কি, সেটা তারা তো ভালো কাজেই ব্যবহার করছে হয়তো, তো সেটা সরকারকে বলার কি আছে। না, আপনি এখানেই ভুল। বেশি দিনের কথা না, আপনারা ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট দেখলেন। সেই প্রোটেস্ট চলাকালীন প্রচুর ইনফ্লুয়েন্সার, প্রচুর বলিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রী, তার মধ্যে সোনাক্ষী সিনহাও একজন, তিনি এসে পোস্ট করছে যে আরে কত মহান মানুষ, কত বড় বিজ্ঞানী আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের জন্য দেখো লড়ছে, সরকার কথা শুনছে না। তারা যে এই পোস্ট গুলো করছে, এটার টাকাটা আসছে কোথা থেকে, সেটা টাকাটা কোথা থেকে আসলো? এই ইনফ্লুয়েন্সার বলিউডের লোকগুলো অপারেশন সিন্দুরের সময় একটাও কথা বলেনি। না, আপনি কোনো পোস্ট দেখাতে পারবেন না। বাংলাদেশে হিন্দুদেরকে মেরে দেওয়া হলো, কোনো পোস্ট দেখাতে পারবেন না, কিন্তু এখানে তাদের পোস্ট চলে আসলো। সেটা আপনার কি মনে হয় তারা এমনি এমনি করলো? না, তারা ফান্ডেড করেছে। আচ্ছা, একটু পেছনে যাই, মাদার টেরেজাকে নিয়ে কিছু কথা বলি। এই মাদার টেরেজা কথাটা শুনে আপনার মাথাতে কি আসলো? অনেক ভালো একজন মহিলা ছিল, ভারতে কত উপকার করেছে, গরিবের ফ্রিতে চিকিৎসা করেছে। এবার একটা কথা চিন্তা করুন, নর্থ মেকডোনিয়াতে জন্ম করা একজন ব্যক্তি, তিনি গোটা দুনিয়া ছেড়ে শুধুমাত্র ভারতেই আসলো সেই উপকার করতে, মানুষের, গরিব মানুষের পাশে দাঁড়াতে। ভারতের থেকে বেশি গরিবী ছিল আফ্রিকাতে, সেখানে কেন যায়নি, ভারতে কেন এসেছিল? কারণটা আমি বলছি, মাদার টেরিজার চার্চগুলোতে সবচেয়ে বেশি হিন্দু পরিবর্তিত হয়েছে খ্রিস্টানে। আজকে আপনি নর্থ ইস্টে দেখুন, 90% বেশি মানুষ সেখানে খ্রিস্টান। তো আপনার কি মনে হয় মাদার টেরিজা আমাদের দেশে উপকার করতে আসছিল? না, তারা শুধুমাত্র কনভার্সন করতে আসছে, ধর্ম পরিবর্তন করতে এসছে, আর সেটা এখনো হচ্ছে। ভারতের এমন প্রচুর জায়গা আছে যেখানে অনেক বড় সংখ্যায় হিন্দুদেরকে খ্রিস্টানে পরিণত করা হচ্ছে এই চার্চগুলোর মাধ্যমে। আর কোথা থেকে আসছে সেই টাকা? বিদেশ থেকে। কিন্তু মাদার টেরিজার সম্পর্কে এত সুন্দরভাবে সমাজে বলা হয়েছে, আমি আপনাকে যতই বলি আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। কেন? কারণ আপনি 10টা সোর্সের থেকে শুনেছেন যে না, মাদার টেরিজা মহান মানুষ। এটাই হচ্ছে পয়সার পাওয়ার। যখন কোনো ন্যারেটিভ ক্রিয়েট করতে হয় তখন সেখানে পয়সার দরকার। আর এই এনজিও গুলো চাচ্ছে যে ভারতে আমরা টাকা দিয়ে যা খুশি তাই করব, সরকার যাতে হিসাব নিতে না আসে। বর্তমানে এটাই চলছে ভারতে। দেখুন, সৈন্যবাহিনীতে আমরা পৃথিবীতে 3 নাম্বার, তাই কোনো দেশ তো আর ডাইরেক্ট এসে আক্রমণ করবে না। কিন্তু আপনারা এটাও খুব ভালো করে জানেন, কোনো দেশ অন্য কোনো দেশে ভালো চায় না। আর আমাদের দেশের অর্থ ব্যবস্থা দ্রুতগামী, কোনো না কোনো ভাবে তো আটকাতে হবে। তাই কি করব, কোটি কোটি টাকা পাঠিয়ে দিব, সেই দেশের জনসাধারণকে কিনে নিব, কিনে নিয়ে সরকারের বিরুদ্ধে 2 দিন পরে পরে আন্দোলন শুরু করে দিব, যাতে সরকার সেই আন্দোলনের মধ্যেই ব্যস্ত থাকে, সরকারের যেন বড় কোনো ডিসিশন না নিতে পারে, অর্থ ব্যবস্থাকে আগানোর জন্য যাতে কোনো পদক্ষেপ না তুলতে পারে, ভারত যেন আমাদের নিচেই থাকে সারা জীবন। ককরোচ জনতা পার্টি তৈরি করলো আমেরিকা থেকে আসা 3জন ব্যক্তি, তাদের লাঞ্চ ডিনারে পিৎজা বার্গার এসব খাওয়ানো হচ্ছে, শুধুমাত্র একটাই কারণ, সরকারের মাথা সংসদে কি হচ্ছে না হচ্ছে সেটার থেকে বাইরে বের করে দাও, আর ভারতের মধ্যে এমন একটা অরাজকতা শুরু করে দাও কিন্তু সরকার ওটা নিয়েই ব্যস্ত হয়ে যায়। আমরা যেই কাজগুলো করছি সেটাতে যেন সরকার না বুঝতে পারে, সেটাতে যাতে ব্রেন লাগানোর মতনই সময় না পায়। আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোয়াল একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদেরকে 2.5 ফ্রন্টে লড়াই করতে হয়। একটা ফ্রন্ট হচ্ছে পাকিস্তান, একটা ফ্রন্ট হচ্ছে চায়না, আরেকটা ফ্রন্ট হচ্ছে আমাদের দেশেরই এমন কিছু মানুষ যারা এই দেশে থাকে, এই দেশে খায়, এই দেশে রোজগার করে, কিন্তু এই দেশের ভালো চায় না। সেটাই হচ্ছে সেই 0.5। আপনার কি মত এই বিষয়ে কমেন্টে জানান। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তীতে এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাকি দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।